ওকে, শোনা যাচ্ছে? ওকে, ফাইন। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আজকে যে ডিসকাশন যেটা নিয়ে ডিসকাস হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল কোয়েশ্চেন্স ফর ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউতে আমরা কিভাবে অ্যাপেয়ার করব, ইন্টারভিউতে কী কী হতে পারে, কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন্স তোমার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা তোমাদের কিছু জানার থাকে সেটাও তোমরা করতে পারো রিগার্ডিং ইন্টারভিউ প্রসেস অ্যান্ড অল দিস। ঠিক আছে, তো আজকে আমাদের সেশনটা বেসিক্যালি এটার উপরেই হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি তোমায় জিজ্ঞেস করবো, তোমাদের সবারই আশা করি ক্লাস নাম্বার 70 পার হয়ে গেছে। ক্লাস নাম্বার 75 পার হয়ে গেছে, তোমরা পার করে ফেলেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকেই? আচ্ছা, ওকে। তোমাদের কারোর কিছু প্রজেক্ট বা কিছু পেন্ডিং আছে কি, মানে আপ টু যতদূর দিয়েছো তোমাদের, যতদূর শিখেছো? আর ক্লাস নাম্বার 70 মানে ধরো স্যার তোমাদের আমার একটা আছে, মানে একটা চলছে আছে। এখনো কাজ। আচ্ছা, যাদের প্রজেক্ট পেন্ডিং আছে আমি তাদের বলবো তারা কিন্তু প্রজেক্টটা ভালো করে জমা দাও। কারণ আমি বারবার একটা কথা বলছি, দেখো এই আমাদের যে সেশনটা মেনলি আছে টেকনিক্যাল ইন্টারভিউর ওপর, কিন্তু একটা জিনিস তোমাদের ভালো করে একটা জিনিস বুঝতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে দেখো তোমাকে যখন কোনো ধরো ভ্যাকেন্সি আউট হচ্ছে, কখনো আমরা প্লেসমেন্ট পোর্টালে যদি দেখি, প্লেসমেন্ট পোর্টালে আশা করি তোমরা প্লেসমেন্ট পোর্টাল সম্বন্ধে জানো। এমন কেউ আছে তোমরা প্লেসমেন্ট পোর্টাল সম্বন্ধে জানো না? স্যার আমার একটু আইডিয়া নেই এটার ব্যাপারে। আচ্ছা, অনেকেই জানো না। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি আমার। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এন্ড স্ক্রিনটা শেয়ার করার পর দেখো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার? দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমাদের একটা মুপলের একটা প্লেসমেন্ট পোর্টাল আছে, যেখানে আমরা প্লেসমেন্ট পোর্টালে যে সাবজেক্টে যা জব অ্যাভেলেবেল আছে সেগুলো তুমি এখানে পেয়ে যাবে। ধরো আমি যদি ওয়েব জবসে যাই, তাহলে দেখো এখানে ওয়েবের যে এই মুহূর্তে কি জব অ্যাভেলেবেল আছে সেইটা, যেমন এই মুহূর্তে একটা জব অ্যাভেলেবেল আছে, কলকাতা বেস মেটাল কোম্পানি, প্রোডাক্ট কোম্পানি চাইছে HTML CSS বুটস্ট্র্যাপ jQuery জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস, মানে ওয়েব ডিজাইনার চাইছে। নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে? 2টো আছে। এই মুহূর্তে এই জবটা ওপেনিং আছে, মানে এর আগে যা জব তোমার সম্বন্ধে অ্যাভেলেবেল ছিল সেগুলো সব এখানে পেয়ে যাবে। এই পোর্টালে তুমি পেয়ে যাবে, মানে এই মুহূর্তে ওয়েবে 2টো ভ্যাকেন্সি ওপেন আছে। যারা ধরো ক্লাস নাম্বার হয়ে গেছে, যাদের ক্লাস কোর্স কমপ্লিটের দিকে, বা যাদের ধরো 120টার মধ্যে 110টা ক্লাস হয়ে গেছে, তারা কিন্তু এই জবগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এবার ধরো দুটো তিনটে পোস্ট আছে, যার যেখানে গ্রাফিক্সের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে, 3Dর ক্ষেত্রে যার যেমন যা আছে সেই অনুযায়ী এখানে তোমার অ্যাভেলেবেল জব তুমি এখানে পেয়ে যাবে। তুমি গ্রাফিক্স জবের ক্ষেত্রে যাও, তাহলে তুমি গ্রাফিক্স জবের এখানেও দেখতে পাবে। ঠিক আছে, কখনো ওয়েব জবের ক্ষেত্রেও, তো যার যেখানে যেমন অ্যাভেলেবেল জবস থাকে সেই জব সেই অনুযায়ী যে ভ্যাকেন্সিগুলো আমাদের সামনে আসে আমরা এখানে সেইগুলো দিয়ে দিই। এখান থেকে তোমার প্লেসমেন্ট পোর্টালে গিয়ে তোমরা এখানে জব, তোমাদের রিকোয়ার্ড জব যা আছে সেগুলো দেখতে পাবে, এবং সেই অনুযায়ী তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখান থেকে তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেখানে তোমাদের সিভি, বায়োডাটা এবং সব যা আছে সেগুলো দিয়ে করলে তারপর আমাদের ব্যাকএন্ড টিম থেকে তোমাদের ইন্টারভিউর জন্য শিডিউল করবে, এবং অল দিস বাকি প্রসেসটা হবে। জিনিসটা বুঝতে পারলে? কারো এখানে কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। বলছি স্যার, এইটা কি মানে আমরা কি এখনই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাব? এই তো ওয়েব পোর্টালে গেলে পেয়ে যাবে, যে placementportal.moopl.co.in প্লেসমেন্ট ওকে স্যার, ওকে। এটা দিয়ে গেলে তোমরা দেখতে পাবে যখন যে জবগুলো অ্যাভেলেবেল থাকে সেই, সরি না ভুল গেল এটা, আমি ইউআরএলটা তোমাদের দিয়ে দিচ্ছি। ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এইখানে গেলে তোমরা পেয়ে যাবে।
এখানে গেলে তোমরা তোমাদের জব তোমাদের সময় এখন এই মুহূর্তে যা যা অ্যাভেলেবেল আছে, আবার যখন জব সেটা যে অ্যাপ্লাই হয়ে গেল, ওই জবটা শেষ হয়ে গেল, তো ওই জবটাকে ডিলিট করে নতুন কিছু জব যখন আসে সেটা পোস্ট করে দেওয়া হয়। মানে এটা ফ্রিকোয়েন্টলি মেনটেন হতে থাকে, ঠিক আছে? এবং জব খুঁজতে হবে না, তোমরা পোর্টাল থেকেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এবার কোয়েশ্চেন হচ্ছে যে জব তো পোর্টাল হয়তো মুপল জব খুঁজে বা মুপলে যে যে জবগুলো আসছে সেগুলো তোমাদের এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদের যেটা বক্তব্য, মানে যেটা করণীয়, সে যে প্লেসমেন্ট পোর্টাল থেকে তো তুমি জব পেয়ে গেলে, সেখান থেকে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তোমাকে হয়তো ইন্টারভিউতে যেতে হতে পারে, বা তোমাকে সিভি সিলেক্ট করার একটা ব্যাপার থাকে। তুমি ধরো ধরো এই মুহূর্তে ধরো 2 কি 4টে পোস্ট আছে, তার জন্য ধরো 10 জন অ্যাপ্লাই করলো, তার মধ্যে 10 জনকে হয়তো ইন্টারভিউতে ডাকবে না, সেখানে হয়তো কিছু তারা সিভি দেখবে এবং সিভি দেখার পর সেগুলোকে কিছু রিসিলেক্ট করবে এবং তাকে ফার্দার ইন্টারভিউতে ডাকবে। এই জেনারেলি প্রসেস, ঠিক আছে? এইভাবেই কোম্পানিগুলো হায়ার করে, সিম্পল। এইবার একটা জিনিস দেখো, প্রথম কথা আমি যে তোমাদের একটা জিনিস খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে, কারণ প্রজেক্টের গুরুত্বটা এবার তোমাদের বুঝতে হবে, কারণ তোমাদের ক্লাস নাম্বার 70 হয়ে গেছে। ক্লাস নাম্বার 70 হয়ে গেছে মানে তোমরা কি বলে বেসিক জিনিসগুলো সব শিখে ফেলেছো, ঠিক আছে? ঠিক আছে, মানে তোমাদের 120টা ক্লাসের মধ্যে 70 নাম্বার ক্লাস হচ্ছে, মানে তোমরা 65% 70% তোমরা ক্লাস শিখে ফেলেছো। এইবার তোমাদের বাকি যে রেস্ট অফ দ্য টাইম যেটা আছে, তোমাদের বেসিক্সটা শেখার নেই, কারণ বেসিক্স তোমরা শিখে ফেলেছো। এইবার ওটাকে যত ভালোভাবে প্র্যাকটিস করে, যত ভালোভাবে তোমরা প্রজেক্ট বানাতে পারবে, যত ভালোভাবে যে প্রজেক্টগুলো করবে, এবং প্রজেক্টের ওপর বেস করে কিন্তু তোমাদের ফার্দার কিন্তু সিলেকশন প্রসেসগুলো হবে। সিম্পল ব্যাপার, জিনিসটা বোঝো। এখানে একটা জিনিস আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, এক্সাম্পলটা একটু ভালো করে বোঝো। ধরো একটা ভ্যাকেন্সি আছে, ধরো 5টা লোক নেবে, 5টা লোক নেবে, ঠিক আছে? 5টা লোকের জন্যে ধরো সেখানে 20 জন অ্যাপ্লাই করলো, কি ধরো 25 জন অ্যাপ্লাই করলো, ঠিক আছে? 25 জন অ্যাপ্লাই করলো, তাহলে যে ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউয়ার যায় যে, সে কি 5টা লোকের জন্য 25টা লোকের ইন্টারভিউ নেবে? তোমার কি মনে হয়? কি 30টার জন্য অ্যাপ্লাই করলো, সে কি 30 জনের ইন্টারভিউ নেবে? ওকে, তারও তো সময়ের দাম আছে। সে তো এবার হতে পারে এর মধ্যে অনেকে খুব ভালো জানে, অনেকে কিছুই জানে না, তারাও ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছে। তো তাদের সবারকে ইন্টারভিউ নেওয়া তার কাছে কিন্তু পসিবল হবে না, সিম্পল ব্যাপার। কারণ সে 25 জনকে 30 জনকে ইন্টারভিউ নিতে গেলে তার প্রচুর টাইম এবং তার এনার্জি লাগবে, যেটা হয়তো লোকে অ্যাফোর্ড করবে না। তো প্রসেস কী করে, তারা সবার প্রথমে যে সিভিগুলো যায় বা সিভিগুলো পাঠায়, সেই সিভিগুলোকে শর্ট লিস্ট করে, এবং যে যে সিভিগুলো পাঠাচ্ছে তার শরীর বা কাজগুলোকে সবার আগে জাজ করে। জিনিসটা ভালো করে বোঝো, আমি ঠিক বলছি না ভুল বলছি? কি মনে হয়, একটা লোক 30 জনেরকে যে যে আসে তার ইন্টারভিউ নেওয়াটা ইজি, না সেখান থেকে কিছু ফিল্টার করে যাদের কাজ ভালো লাগলো তাদেরকে ডাকা ইজি? কোনটা মনে হয়, কোনটা করা হয়, মানে কোনটা হওয়া উচিত? যাদের কাজ বেটার লাগবে, সিভি বেটার থাকবে তাদের। তাহলে এইখানে একটা জিনিস আমি বুঝতে পারছি, যে সবার আগে এইখানে সবার আগে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা বোঝো, জিনিসটা বারবার ভালো করে বোঝো, যে যখন তোমার অনেকে যখন একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, তখন কিন্তু ইন্টারভিউয়ার সে কিন্তু সবাইকে ইন্টারভিউতে সবসময় ডাকবে না। সে কি করবে, সবার আগে সিভি সিলেক্ট করবে, সিভি প্রসেস করবে, সিভিগুলোকে দেখবে প্রপারলি, কার কোয়ালিফিকেশান কী আছে, কেমন আছে, কী আছে, সেগুলো দেখবে, এবং তারপর দেখবে তাদের শরীর বা কাজগুলো, যেই কাজগুলোকে তোমরা প্রজেক্ট বলছো। ব্যাপারটা বুঝতে পারলে? এবার ধরো কিছু লোকের যারা প্রজেক্ট খুব ভালো করেছো, মানে প্রজেক্টটা শেখার সময় প্রজেক্টটাকে অনেক খেটে বানিয়েছো, এক্সট্রা আরও নিজস্ব কিছু কাজ করেছো, শুধু প্রজেক্ট যে 4-5টা ওয়েবসাইট তাই নয়, নিজেও আরও অনেক কিছু এক্সট্রা প্র্যাকটিস করেছো, সেই কাজগুলোকে একটা সুন্দর প্রেজেন্ট করে তোমরা কী করছো, যখন ইন্টারভিউকে পাঠাচ্ছ, হ্যাঁ, এবং একটা স্টুডেন্ট যে ঠিকঠাকভাবে নিজের প্রজেক্ট কমপ্লিটই করেনি, সে যাতাভাবে কাজগুলো করে দিয়েছে, করে পাঠাচ্ছে, তোমাদের কি মনে হয় কার সিভি বা কার প্রজেক্ট সিলেক্ট হওয়ার চান্সেসটা বেশি ওখানে? স্যার, যার কাজ সুন্দরভাবে গুছিয়ে করা আছে, যার কাজ বেশি সুন্দর, তারটাই নিশ্চয়ই আগে সিলেক্ট করবে।
তাহলে তাহলে এটা তাহলে খুব সহজ কোয়েশ্চেন, এখানে কোনো মানে এখানে কারো দ্বিমত নেই, আশা করি কেউ এটাকে কন্ট্রাডিক্ট করছো না, সবাই এগ্রি করছো ব্যাপারটাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের কি বোঝাতে পারলাম যে এই এই কাজের ক্ষেত্রে যখন প্লেসমেন্টের জন্য আমি এই জন্যেই যাদের ক্লাস নাম্বার 70 ক্রস হয়েছে আমি তাদেরকেই ডেকেছি, এর একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমাদের কাছে কোনো হাতের সময় আছে, তোমরা বেসিক্স শিখে ফেলেছো, তোমরা ইউআই ডিজাইন শিখে ফেলেছো, এবার শুধু এইটুকু শিখে ফেলার পর এবার তোমরা বেসিক্সগুলো জানো, এবার তোমাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মোটামুটি তোমরা শিখে ফেলেছো, এইবার এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে তোমাদের কাছে টাইম আছে যেখানে তুমি তোমাদের শরীরগুলোকে একদম টপ নচ কোয়ালিটিতে বানাতে পারবে। সিম্পল বোঝো, কারণ তোমাদের আমি ইম্পর্টেন্সটা বোঝাতে পারলাম কি, শরীরের ইম্পর্টেন্সটা কোথায় চাকরি পাওয়ার ক্ষেত্রে, শরীরের ইম্পর্টেন্সটা কোথায়। একটা জিনিস মাথায় রাখো, কম্পিটিশান কিন্তু কম নয়, যত দিন যাচ্ছে প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু কম্পিটিশান বাড়ছে। এরকম আশা করি কোনো ফিল্ড নেই যেখানে কম্পিটিশান নেই, সহজে যাচ্ছে লোকে চাকরি পেয়ে যাচ্ছে, এরকম কিন্তু কোনো ফিল্ড নেই এখনকার দিনে। তো কম্পিটিশান বাড়ছে, তো সেই ক্ষেত্রে নিজেকেও সেই কম্পিটিশানে নিজেকে দাঁড় করাতে গেলে, স্ট্যান্ড আউট করতে গেলে তোমাকেও সেই লেভেলে প্র্যাকটিস, তার উপর এফোর্ট দিতে হবে, কোয়ালিটি ভালো রাখতে হবে, কাজের কোয়ালিটি ভালো করতে হবে এবং কাজগুলোকে প্রপার সুন্দর একটা প্রেজেন্টেশন করে তোমাদের কিন্তু ওখানে সাবমিট করতে হবে। জিনিসটা বুঝলে তো? এই ক্ষেত্রে আমি তোমাদের এই এক্সাম্পলটা দিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এইখানে শরীর কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বা তোমাদের প্রজেক্টসগুলো কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর তোমার জব। কারণ একটা জিনিস দেখো, আজকে তুমি 100টা জবে অ্যাপ্লাই করে গেলে এবং প্রত্যেকটা জবে তোমার সিভিটাকে রিজেক্ট করে দিল, তুমি 100টা জবে অ্যাপ্লাই করা সত্ত্বেও তুমি কোনো ভালোভাবে ইন্টারভিউ দিতেই পারলে না, ইন্টারভিউর আগেই তোমার সিভিটা রিজেক্ট হয়ে যাচ্ছে জাস্ট বিকজ তোমার সিভিটা প্রপার নয়, তোমার শরীরগুলো ক্লিয়ার নয়, সুন্দর নয়, প্রেজেন্টেশন ভালো নয়। তাহলে তোমার মনে কি হয়, তোমরা কি সেই জব মানে কোনোদিন তোমরা ইন্টারভিউ দিতে পারবে বা কোনোদিন জব পেতে পারবে? পসিবল সেটা? না স্যার। না স্যার, পসিবল। তাহলে 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 এখান থেকে বোঝা কি যাচ্ছে? বোঝা এটাই যাচ্ছে যে তোমাদের কাছে এখনো হাতে টাইম আছে, তোমরা যদি এই ফিল্ডে নিজের কেরিয়ার বানাতে চাও তাহলে তোমাদের কিন্তু এখন থেকে সিরিয়াসলি জিনিসটাকে, তোমাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে এবং তার কোয়ালিটি যেটা দেখে লোকে বলে যে না, যে স্যার হ্যাঁ প্রজেক্ট ছেলেটা বা মেয়েটা প্রজেক্টটা খুব সুন্দর বানিয়েছে এবং কোয়ালিটি ধরে রেখে জিনিসটাকে বানিয়েছে, এই জিনিসটাই কিন্তু এনশিওর করতে হবে সবার আগে। দ্বিতীয় কথা, শুধু প্রজেক্টটাই কিন্তু করলেই যে ধরো আমাদের কি আছে প্রজেক্টে, প্রথম প্রজেক্ট যেটা আছে একটা লেআউট ডিজাইন, ওয়েব লেআউট ডিজাইন, একটা প্রজেক্ট জমা দিতে হয়, কিন্তু আমাদের কি একটা লেআউট ডিজাইন করেই কি তোমরা কি পুরো লেআউট ডিজাইন সব শিখে যাবে? নিশ্চয়ই নয়। তাহলে কি হবে, আমাদের আরও কাজ করতে হবে, লেআউট ডিজাইনের ওপর আমাদের কাজ করতে হবে, আমাদের অ্যাপ ডিজাইনিংয়ের ওপর কাজ করতে হবে, কারণ ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অ্যাজ এ ডিজাইনার জয়েন করছো, তো ডিজাইন আমাদের যে একটা প্রজেক্ট সাবমিট করলাম এবং জিনিসটা আমরা শিখে গেলাম তা কিন্তু একদিনও নয়। তোমরা যখন জিনিসটা ভালো করে বোঝো, তোমরা যখন কেউ রান্না করে, ধরো তোমাদের বাড়িতে যারা আছে, যারা তোমাদের প্যারেন্টসরা মা বাবা রান্না করে, মা রান্না করছে, তো মা যে প্রথম ডিশটা প্রথম দিন বানাচ্ছে সেইটাই কি সব থেকে ভালো খেতে হয় তা তো নয়। যেই ডিশটা মা অনেক দিন ধরে অনেকবার করে বানিয়েছে সেই ডিশের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। মানে কি, প্র্যাকটিস। যখন আমি একটা জিনিসকে কন্টিনিউয়াস প্র্যাকটিসে করে যখন অনেকবার প্র্যাকটিস করার পর যখন আউটপুট আসছে তখন কিন্তু তার আউটপুট কোয়ালিটি অনেক ভালো হবে। একবারেই আমি কোনো কাজ করলাম এবং সেটা সব থেকে ভালো হলো, এটা কিন্তু পসিবল নয়। জিনিসটা বুঝতে পারলে তো? প্রজেক্টের ক্ষেত্রেও যেমন তোমরা যখন সাবমিট করছো তখন তোমরা একটা স্টেজে শিখেছিলে, কিন্তু এর মানে এই নয় যে আমি নতুন জিনিসগুলো শিখছি আর পেছনের জিনিসগুলো ভুলছি, নট দ্যাট। তোমার যদি এখন ধরো এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট হচ্ছে, এর মানে এই নয় যে তুমি ইউআই ডিজাইন ভুলে গেছো, তুমি লেআউট ডিজাইন ভুলে গেছো। এইগুলোও কিন্তু তোমার প্র্যাকটিসে রাখতে হবে, কারণ কোন জবে কোনটা কে চাইছে এটা কিন্তু তোমরা ডিসাইড করতে পারবে না। আজকে আমি যে জবটা তোমাদের দেখালাম সেখানে এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট আর ওয়ার্ডপ্রেসের লোক চাইছে, এরমও জবও আসতে পারে। যেমন ইজলস বলে আমাদের একটা কোম্পানি আছে, এটা খুব ইউআই ডিজাইনার এরা হায়ার করে এবং হয়তো ওদের ভ্যাকেন্সি এখনও চলছে, ওরা 12 মাসই লোক নেয় এবং এই কোম্পানিটা খুব ভালো এবং আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা এই ইজলসে গিয়ে জব করেছে।
করছে এখনো, বহু স্টুডেন্ট আছে এবং ওরা 12 মাসই ইউআই ডিজাইনার নেয়। তো সেখানে রিকোয়ারমেন্টটা হয়তো কিন্তু অন্যরকম, সেখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, ঠিক আছে। আবার নতুন কোনো কোম্পানি আছে, সে ধরো শুধু ওয়ার্ডপ্রেসের ওপর লোক নিচ্ছে, বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এলিমেন্টার দিয়ে বা কমার্স দিয়ে তারা ওয়েবসাইট বানায়, তো তারা সেটা করছে, তাদের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। তো তোমাকে কিন্তু আমি বারবার বলছি তোমাদের জব রিকোয়ারমেন্টে কিন্তু তোমাদের স্পেসিফিক কিছু নেই। কোনোদিন হতে পারে এইচটিএমএল সিএসএস এ জব আসতে পারে, কোনোদিন হতে পারে তোমার ইউআই ডিজাইনিং এ জব হতে পারে, কোথাও আবার ওয়ার্ডপ্রেসেও জব নিতে পারে, আসতে পারে। ভ্যাকেন্সি কিন্তু এরকম নয়, কোম্পানির যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী লোক নেবে। আবার হতেও পারে যে গ্রাফিক ডিজাইনার হিসাবে লোক নিচ্ছে, সেক্ষেত্রে তোমাদের গিয়ে তোমরা গ্রাফিক ডিজাইনার জয়েন করে ভ্যাকেন্সি দিল, কিন্তু তোমাদের ওখানে ইউআই ডিজাইন করাচ্ছে। তো ব্যাপারটা ইট ইজ নট দ্যাট। এখানে নিজেকে এরকম স্টিফ করবে না যে আমি এই কাজের জন্যই এই জবেই যাব, আমি কি ওই পার্টিকুলার ওই রোলেই করব, নট দ্যাট। তোমাদের কিন্তু ফ্লেক্সিবল হতে হবে জব যদি পেতে গেলে। যে জবটাই আমি আসবো, আমাকে সেই যে জিনিসগুলো জানতে হবে, এগুলো আমাদের প্রত্যেকটা শেখানো হয়েছে। জিরো থেকে আমাদের ফটোশপ শেখানো হয়েছে, আমাদের ফিগমা শেখানো হয়েছে, আমাদের ইলাস্ট্রেটর শেখানো হয়েছে, আমাদের কোডিং শেখানো হয়েছে, আমাদের ওয়ার্ডপ্রেস শেখানো হয়েছে। তো আমাকে কোনো একটা কিছুতে লিমিটেড করবে না, প্রথম কথা আমার, যে আমি শুধু ইউআই ডিজাইনই করবো স্যার, আমি কোডিং পারি না, বা আমি কোডিংই করবো, আমি ইউআই ডিজাইনে যাবো, এরকম কিন্তু কোনো স্কোপ। যত তোমরা নিজেকে আরও এই সবগুলো ছোট ছোট জায়গায় আটকাবে, তত কিন্তু তোমাদের কিন্তু প্রবলেম হবে। সেই জব যদি সেই মুহূর্তে না পাওয়া যায়, তাহলে কিন্তু তোমায় বসে থাকতে হবে। সো এখানে তোমাদের ফেভারিট বলে কিছু নেই, বা আমি এটা করবো না। আমাকে প্রত্যেকটা জিনিসই আমাকে ভালোভাবে জানতে হবে। যখন যে জবটা অ্যাভেলেবেল থাকে, আমি সেই জবেই সেখানে যাতে জয়েন করতে পারি। এখানে কারো কোয়েশ্চেন আছে? কেউ কিছু বুঝতে অসুবিধা হলে আমায় প্লিজ জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যাঁ স্যার, বলছি যে ইউআই ইউএক্স এ যাওয়া উচিত ভালো না কোডিং এ যাওয়া ভালো স্যার? না, এটা ডিপেন্ড করছে। দেখুন, এটা ভালো দুটোই, ঠিক আছে। আপনি যদি ভালো বলেন ইউআই, আপনার যেটা ভালো আপনি করতে পারবেন, ঠিক আছে। অ্যাজ আ আচ্ছা ফ্রেশার যখন কোনো একটা কোম্পানি হায়ার করে একটা স্টুডেন্টকে, বা একটা এতে, তাহলে সেক্ষেত্রে কোম্পানি চায় সে প্রথমে সব কটা কাজই করুক, সব কিছুই শেখায়। আচ্ছা। তাকে ইউআই ডিজাইনও করতে আমি দেয়, ভাবছিলাম তাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলুন। ভাবছিলাম যে ফোকাস কোনটায় বেশি করব, ইউআই তে বেশি করব না কোডিং এ করব? প্রথম কথা, এরকম ফোকাসের কিছু ব্যাপার না, দুটোই আমাকে সাইমালটেনিয়াসলি জানতে হবে, ঠিক আছে। কারণ আচ্ছা আচ্ছা কারণ এই কারণে, কারণ যখন আমার জবের প্রথম কথা অ্যাভেলেবিলিটি কী আছে, যদি ইউআই ডিজাইনে হয়, তো ইউআই ডিজাইনে আমি জয়েন করতে পারি। কারণ একটা কোম্পানি যখন একটা স্টুডেন্টকে হায়ার করে না, সে তাকে সব কিছুই মোটামুটি করায়, তাকে ইউআই ডিজাইনও করতে হয়, তাকে কোডিংও করতে হয়। মানে আমাদের তাই করতে হয়েছে এক সময় আর কি, ঠিক আছে। মানে আমি আমার এক্সপিরিয়েন্স আচ্ছা দিয়েই বলছি, ঠিক আছে। তো ওই রকম আচ্ছা স্পেসিফিক কিছুতে না নিজেকে আটকে, আমি প্রত্যেকটা জিনিসই প্রপারলি আমাকে জানতে হবে। কারণ আমি এখন ফ্রেশার, আমি জাস্ট জিনিসগুলো কিভাবে ইউজ হয় এবং তার টুলগুলো শিখেছি। যখন আমি কাজ করতে যাব, কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন লাইভ প্রজেক্টে যখন কাজ করব, তখন আমি আরও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো, যেইটা কিন্তু আমি যখন মানে এখানে কাজ করছি, মানে এখানে আমি তোমাদের জব পেতে গেলে যে জিনিসগুলো শেখাতে হয় সেগুলো শেখাচ্ছি, কিন্তু জব করতে গেলে তোমাকে আরও অনেক কিছু নতুন শিখতে হবে। সেগুলো কিন্তু জবেই যখন তোমরা যাবে, তখন কিন্তু তোমরা ধীরে 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 শিখবে, ঠিক আছে। যেটাকে এক্সপিরিয়েন্স আচ্ছা বলে, যেটাকে বলা হয় এক্সপিরিয়েন্স। যে বলে না আমার 2 বছর এক্সপিরিয়েন্স, 3 বছর আচ্ছা এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানেটা কি? মানে আমি কাজ করতে করতে আমি নতুন নতুন এত জিনিসগুলো, প্রবলেমগুলো পেয়েছি, এবং সেগুলোকে সলভ করে আমি নতুন নতুন জিনিস শিখেছি। জিনিসটা বুঝলে কি? আচ্ছা স্যার। কিন্তু তুমি যদি কোনো কোর্স না করো, তাহলে তুমি জব তোমায় দেবে কেন? তাহলে জব পেতে গেলে তোমাকে একটা কোর্স করতে হবে। এবার জব পেতে গেলে যে যে জিনিসগুলো লাগে, যে জিনিসগুলো দরকার, সেগুলো আমরা তোমার এখানে শেখাচ্ছি। এবার তুমি শিখে সেখানে জবে যাও, জবে গিয়ে ওখানে বসে কাজ করো। নতুন নতুন প্রত্যেকদিন নতুন নতুন চ্যালেঞ্জেস আসবে, নতুন নতুন প্রবলেম আসবে, সেগুলোকে তুমি সলভ করবে, নতুন নতুন জিনিস শিখতে পারবে। জিনিসটা বলতে পারলাম? তো এইখানে বারবার আমরা বলছি, কোনো দিনই কোনো স্পেসিফিক সেগমেন্টে নিজেকে আটকে রাখবে না, যে আমি ইউআই ডিজাইনই করবো, আমি কোডিং করবো না, কি আমি ওয়ার্ডপ্রেস করবো না, বা আমি ওয়ার্ডপ্রেস করবো, এই দুটো করবো না। নট দ্যাট। তোমাকে এখানে সবগুলোই জিনিস শেখানো হয়েছে। তুমি যে কোনো এখানে জব অ্যাভেলেবেল আছে, সেখানে তুমি জয়েন করো। জব করতে বাড়িতে বসে না থেকে তুমি যদি জবে জয়েন করো, তাহলে তুমি নতুন নতুন অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবে, তোমার এক্সপিরিয়েন্সও হবে, এবং তুমি কিছু আর্নও করতে পারবে। জিনিসটা বুঝলে? তো এই জন্য স্পেসিফিক কোনো সেগমেন্টে নিজেকে আটকে না রেখে, প্রত্যেকটা জিনিস যেগুলো শেখানো হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। আজকে তুমি আচ্ছা স্যার। এইচটিএমএল সিএসএস করছো, এর মানে তুমি ইউআই ডিজাইন ভুলে যাবে, নট দ্যাট।
তোমাকে ফিগমাও প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে, তোমাকে ফটোশপও প্র্যাকটিস করতে হবে, তোমাকে ইলাস্ট্রেটারে আইকন বানাতে হবে, বিভিন্ন রকম আইকনের স্টাইলগুলো আছে সেগুলো দেখতে হবে। তো এই জিনিসগুলোকে তোমার কন্টিনিউয়াস প্র্যাকটিস। এটা এরকম নয় কিন্তু যে আমি একটা জিনিসের প্রজেক্ট হয়ে গেল মানে আমি সেটাকে ভুলে গেলাম, নট দ্যাট। তোমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু রাখতে হবে। এই জন্যে আমি তোমাদের কাছে এখনও তোমরা বেসিক্স শিখে ফেলেছো ক্লাস 70 অবধি, মানে তোমরা বেসিক্স প্রত্যেকটা শিখে ফেলেছো। এখন তোমাদের আরও 50টা ক্লাস বাকি আছে, মানে তোমাদের হাতে টাইম আছে। এই টাইমটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করো এবং কাজ আরও ভালো করো, কোয়ালিটি আরও বাড়াও, প্র্যাকটিস আরও বাড়াও, যাতে ইজিলি বেরিয়েই যাতে আমরা এখান থেকে জব নিয়ে বেরোতে পারি। জিনিসটা বুঝলে? হ্যাঁ বলুন অপু, অপু বলুন। অপু বলুন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যাঁ বলো শিবু, বলো। হ্যাঁ স্যার, বলছি ইন্টারভিউ স্যার কেমন মানে কেমন আসছি, ধরনের হবে? আসছি আমি বলছি। ওকে স্যার। তাহলে এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এইগুলো যতটুকু আমরা ডিসকাস করলাম তার উপর আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নেই। ফাইন, এইবার আসি কোয়েশ্চেন হচ্ছে, এবার তোমাদের যেটা বলতে হতে পারে সেটা হচ্ছে স্যার ইন্টারভিউ। তাহলে আমি একটা জিনিস বারবার বলছি, দেখো সিভি সিলেকশন মানে কি, সিভিটা দেখে, সিভির ফরম্যাটিং দেখে, সিভি নিয়ে আমরা একদিন ডিসকাস করব, ঠিক আছে? সেখানে কিভাবে সিভি বানাতে হয়, কিভাবে সিভি কী করতে হয়, কী কী সিভির ফরম্যাটস আছে, সব আমরা ডিসকাস করবো একদিন, ঠিক আছে? তো এটা আমরা একটা নেক্সট একটা ক্লাস নেব আমরা, সেখানে আমাদের ডিটেলে সিভি এবং ইন্টারভিউ প্রসেস, মক ইন্টারভিউ সব ডিটেলে ডিসকাস করবো। চলো, তার আগে আমি বলি যে সিভি সিলেকশন এবং তোমাদের শরীর, এটা কিন্তু প্রত্যেকটা লোক দেখবে। একটা জিনিস দেখো, তুমি যদি কাউকে জব দিচ্ছ, তুমি যদি ধরো তুমি ইন্টারভিউয়ার, তুমি কাউকে জব দিচ্ছ, তাহলে যে জব তোমার কাছে অ্যাপ্লাই করেছে সে কাজ জানে কি জানে না সেটা তুমি টেস্ট করবে না? ডেফিনেটলি করবে। তাহলে প্রথমে তাকে যদি তুমি ধরো সামনাসামনি ডাকোনি বা তার সাথে তোমার ফেস টু ফেস কথা হয়নি, তাহলে সে কাজ জানে কি জানে না সেটা বুঝবে কিভাবে? তার শরীর দেখে, তার কাজগুলো দেখে, তার প্রেজেন্টেশনগুলো দেখে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু যদি তোমার কাজের কোয়ালিটি এবং সেগুলো যদি আপ টু দ্য মার্ক না হয়, তাহলে প্রথমেই কিন্তু তোমাদের সিভি রিজেক্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। কারণ একটা লোক 2-5টা পোস্টের জন্য কোনোদিন কারো 20 জনের ইন্টারভিউ নেবে না। সে কি করবে, 20টা জব অ্যাপ্লিকেশন থাকলে সেখান থেকে ফিল্টার করে 5টা বা 7টা কি 10টা অবধি নেবে। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু সময়ের দাম আছে, কেউ বসে বসে অতজনের ইন্টারভিউ নেবে না। ইট ইজ মানে একদম প্রসেস, কোম্পানি এইগুলোই করে, ঠিক আছে? সো তাহলে কি করতে হবে? তাহলে সবার আগে তোমাদের শরীর অ্যান্ড প্রজেক্টসগুলোকে খুব ভালোভাবে বানাতে হবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসে রাখতে হবে। এবং যেই কাজগুলো তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে খুব ভালো কাজ করেছো, তোমরা ধরো অনেকগুলো ইউআই ডিজাইন বা এইগুলো করেছো, তার মধ্যে ধরো 3-4টে কাজ খুব ভালো হয়েছে, প্রজেক্ট আরও, তো সেগুলোও কিন্তু আমরা শরীরের ব্রাঞ্চের মধ্যে রাখতে পারি। কারণ যখন তুমি একটা লোককে একটা কাজ দেখাচ্ছ আর একটা লোককে তুমি 5 রকমের কাজ দেখাচ্ছ, তোমার কি মনে হয় অ্যাজ আ পার্সন, যদি কেউ তোমায় ধরো একটা মিষ্টি খেতে দেয় আর আরেকটা জায়গায় তুমি গেলে সেখানে তোমায় 5 রকমের 5টা মিষ্টি খেতে দেয়, তোমার কোনটা ভালো লাগবে? কি মনে হয় প্লিজ? স্যার 5 রকমেরটাই ভালো লাগবে, একরকম ভালো লাগবে তাই। আমার তো মনে হয় 5 রকমটাই বেটার। তাহলে আশা করি সবাই তাই। তাহলে তুমি যখন একটা কাজ দেখাচ্ছ আর একটা স্টুডেন্ট বা একটা যে অ্যাপ্লাই করছে সে 5 রকমের 5টা কাজ দেখাচ্ছে, তাহলে ইন্টারভিউর কার সিভিটা আগে সিলেক্ট করবে? আমাকে একটু বলবে প্লিজ তোমরা, আনমিউট করে। কারটা করবে? তা কেউ যদি একটা কাজ করে সেটা হ্যাঁ, যদি খুব ভালো হয় আর যে 5টা কাজ করেছে তার মধ্যে যদি সেই কোয়ালিটি না থাকে, অবভিয়াসলি যে একটা কাজ করেছে তাকে সে সিলেক্ট করবে। সেক্ষেত্রে তো তুমি বলতে একটা পারবে। আলাদা কন্ডিশন অ্যাড করলে, ঠিক আছে? আমি যখন তোমায় ডেফিনেটলি তুমি যখন একটা কাজের ক্ষেত্রে, তাও 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 কিন্তু সেক্ষেত্রে তুমি যদি ধরো একটা জিনিস তোমায় বলি, তুমি যেটা পয়েন্টটা বলেছো যে 5টা কাজ করেছে তার মধ্যে কোয়ালিটি আমি প্যারামিটারটা এখানে আনিনি। আমি বললাম যে কাজের কোয়ালিটি ধরো সেম,
আমি কোয়ালিটি প্যারামিটার আনছি না, কিন্তু এখানেও একটা ফ্যাক্টর আছে। দেখো যখন তুমি বেশি কাজ করবে না, ধরো তুমি আজকে তুমি ধরো একটা নতুন একটা প্রজেক্টে কাজ করলে, একটা ধরো আরেকটা প্রজেক্ট বিতে কাজ করলে, প্রজেক্ট সিতে কাজ করলে অ্যান্ড প্রজেক্ট ডিতে কাজ করলে, আর একটা স্টুডেন্ট শুধু প্রজেক্ট এতে কাজ করছে কিন্তু ভালো কাজ করেছে, তাও আমি বলবো সেক্ষেত্রে যে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছে তার কিন্তু নলেজটা ডিফারেন্ট সেক্টরে কিন্তু বেশি। হতে পারে তার কাজের কোয়ালিটি এর মতো অত ভালো নয়, কিন্তু কাজের কোয়ালিটি আমি যদি মাল্টিপল টাইপ অফ কাজ করি বা মাল্টিপল কাজ বেশি করি তাহলে কিন্তু আমার কাজের কোয়ালিটি ইমপ্রুভ হবে। ঠিক আছে, আমি এই মুহূর্তে কোয়ালিটিটাকে যদি না বাদ রেখে যদি আমি কথা বলি, ধরো তুমি আজকে ধরো একটা জব পোর্টাল অ্যাপ্লিকেশনের উপরে কাজ করলে, একটা ক্রিপ্টোকারেন্সির ওয়েবসাইট বানালে, একটা ধরো একটা ট্রাভেলের অ্যাপ বানালে, একটা ধরো অ্যাম্বুলেন্স বুকিং অ্যাপ বানালে, একটা ধরো ই কমার্স অ্যাপ বানালে, তাহলে তুমি এখানে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রির সাথে একসাথে কাজ করছো। এতে তোমার কি হচ্ছে, ইন্ডাস্ট্রির নলেজটা কিন্তু তোমার বেশি হচ্ছে কম্পেয়ার টু যে একটা প্রজেক্টের উপর কাজ করছে। কারণ ধরো কোনো নতুন কোনো একটা চ্যালেঞ্জিং জব এলো, যে ইন্ডাস্ট্রিটা নতুন কোনো দিন কাজ করোনি, তাহলে তার ইন্ডাস্ট্রি রিসার্চ করা, তার ডেটাগুলো বার করা, কারণ একটা কাজ করতে গেলে তো আগে আমাকে রিসার্চ করতে হয় না জিনিসটা। যদি আমি রিসার্চ প্রপারলি না করি তাহলে আমার কাজে আমি কি বানাবো, ডিজাইন কি হবে, তার ইউআই কি হবে, জিনিসটা আমাকে বুঝতে হবে, ওয়্যার ফ্রেম কি হবে, জিনিসগুলো সেগুলো বুঝতে হবে আগে, রিসার্চটা ইম্পর্টেন্ট। তো যদি আমি মাল্টিপল ইন্ডাস্ট্রিতে ক্ষেত্রে আমি কাজ করে থাকি তাহলে কিন্তু আমার রিসার্চ করাটা ইজি হবে এবং আমার ইন্ডাস্ট্রির নলেজ থাকবে যে কোন ইন্ডাস্ট্রিতে কেমন হয়। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অ্যাপ বা ওয়েবসাইটগুলো কিন্তু ডিফারেন্ট, কেউ কারোর সাথে কিন্তু যায় না। একটা ট্রাভেল ওয়েবসাইটের সাথে একটা ধরো ইন্স্যুরেন্স পলিসির সেল করে এরকম একটা কোম্পানির ওয়েবসাইট, দুটো কিন্তু একরকম নয়। ওর ফিচার, ওর লুক অ্যান্ড ফিল একদম ডিফারেন্ট, এর ফিচার অ্যান্ড লুক অ্যান্ড ফিল একদম ডিফারেন্ট। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি এটাই বোঝাতে চাইছি যে শুধু একটা কাজ করে কিন্তু জিনিসটা তোমরা সাবমিট করো না। যখন শরীর বানাবে তোমরা কিন্তু মাল্টিপল টপিক্সের উপর, মাল্টিপল প্রজেক্টের উপর কাজ করো। আর আরেকটা জিনিস যে কোয়েশ্চেনটা বললে, দেখো প্রবাবিলিটি কী হয় কি জানো, যে বেশি কাজ করে, যার প্র্যাকটিস বেশি হয়, তার কাজের কোয়ালিটি ডেফিনেটলি বেটার হয়। বুঝলে? হ্যাঁ, হতে পারে যে একজন কাজ করেছে তার কোয়ালিটি হয়তো ভালো, কিন্তু প্রবাবিলিটি যেটা হয় বেসিক্যালি, কি মনে হয়, আমি ঠিক বলছি না ভুল বলছি, যদি কেউ বেশি প্র্যাকটিস করে, বেশি কাজ করে, যার কাজের প্র্যাকটিসে থাকে, কি মনে হয় যে একবার করছে তার কাজের কোয়ালিটি বেটার হবে, না যে মাল্টিপল টাইমস কাজ করছে তার প্রজেক্ট কোয়ালিটি বেটার হবে? কি মনে হয়? যে মাল্টিপল টাইমস করছে অবভিয়াসলি, সরি, যে মাল্টিপল টাইমস করবে এক্স্যাক্টলি। তার তো তো এই জন্যই অবশ্যই আমি এক্সপিরিয়েন্স বেশি হবে। আমি বারবার বলছি, এই জন্যই আমি তোমাদের বারবার বলছি, শুধু কিন্তু যখন দেখো ফার্স্ট অফ অল যখন তোমাদের সিভি সিলেক্ট করছে যে লোকটা বসে, বা যে ভিউয়ার যে সিলেক্ট করছে, তার কাছে কিন্তু জিনিসটা একটা, তাদের যদি তুমি একটু ভ্যারাইটি অফ কাজ দেখাতে পারো, তাহলে কিন্তু তোমার সিভিটা সিলেক্ট হওয়ার প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। আমি তোমাদের এইটাই বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, ইন্টারভিউ প্রসেসটা কি তোমরা জানতে চাইলে কেউ একজন, আমি বললাম, আমি পরপর স্টেপগুলো বলছি। যেখানে আমি যখন ইন্টারভিউ নিতাম, বা আমার ইন্টারভিউ যে নিয়েছিল, আমরাও যখন দিয়েছিলাম ইন্টারভিউ, বা ইন ফিউচার ট্রেন্ড জয়েন্ট ইন্টারভিউ, সেটাও কীভাবে হয় আমি তোমাদের প্রপারলি প্রত্যেকটা কথা বলি। তো এইবার কি হয়, তো সিভি এখানে প্রথম কথা, ধরো তোমার 10টা লোকের সিভি সিলেক্ট হলো, তো 10 জনকে তারপর ইন্টারভিউতে ডাকা হয়। ডেকে প্রথম যেটা রাউন্ড হয়, ফার্স্ট যেটা রাউন্ড, সেটা একটা ভার্বাল কমিউনিকেশন রাউন্ড হয়, যেখানে না তোমাদের কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন্স করা হয়, কিছু সিচুয়েশানস দেওয়া হয়, সেইগুলো কিভাবে বানাবে, সেগুলো কিভাবে করবে, বেসিক কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন, যেখানে তোমাদের মানে বেসিক নলেজটুকু আছে কি না সেটা ফেস টু ফেস জাজ করে। ঠিক আছে, সেখানে ধরো তোমায় কিছু বলতে পারে যে তোমায় ধরো এই 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 একটা বাটন আছে, এটাকে কীভাবে ইউজ করবে, বা এই ডিজাইনে তুমি এটাকে কিভাবে ভাবছো, এই একটা নতুন অ্যাপ আছে সেটাকে তুমি কিভাবে কি করবে, সেই অ্যাপে কী কী ফিচার রাখবে, মানে তোমাকে জাজ করে ওরা যে এই স্টুডেন্টটা বা এই ছেলেটা বা এই মেয়েটা মানে বেসিক নলেজটুকু আছে কিনা ডিজাইনের, এইটুকু সবার আগে প্রথমে জাজ করে। যদি তুমি ওই জিনিসগুলো, কিছু হয়তো কোনো কোয়েশ্চেন করতে পারে, কিছু সিনট্যাক্স জিজ্ঞেস করতে পারে, কিছু লজিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, কিছু তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের হতে পারে। এই জিনিসগুলোকে করলে, এই জিনিসের রাউন্ডটা যদি তোমরা ক্লিয়ার করে দাও, তাহলে সবার মানে এই রাউন্ডটা ক্লিয়ার হওয়ার পর, যেখানে মানে তোমাদের ফেস টু ফেস একটা কোয়েশ্চেন করে, এই রাউন্ডটা যদি তোমরা ক্লিয়ার করে দাও, এরপর তোমাদের মেন যে রাউন্ড সেটা হচ্ছে মেশিন টেস্ট।
দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রাউন্ড। এই রাউন্ডটাকে তোমাদের কিন্তু ভালোভাবে ক্লিয়ার করতে হবে। মেশিন টেস্ট, মেশিন টেস্টে তোমাদের একটা সিচুয়েশান দিয়ে দেওয়া হবে, সেই সিচুয়েশানের ওপর তোমায় কিন্তু কাজ করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি মেশিন টেস্ট তোমাকে একটা সিচুয়েশান দেবে, সিচুয়েশানের কাজ করতে হবে। এবার সেটা হতে পারে তোমাকে কোনো একটা ব্রিফিং বলে দেওয়া হলো যে এই ধরনের একটা ওয়েবসাইট হবে, তার এই ফিচার লাগবে, এই লাগবে, এইরকম একটা ব্রিফ বলে দেওয়া হলো। বলে দিলে এইবার ওই ব্রিফের ওপর তোমায় কি হলো, তোমায় কিন্তু ডিজাইন বানাতে হবে। তোমায় কি করতে হবে? ডিজাইন বানাতে হবে। আচ্ছা, হয়ে গেল। এইবার ডিজাইনটা বানাতে হলো, বা কোনো একটা ধরো তুই যদি HTML CSS হলো, সেক্ষেত্রে তোমাদের একটা ডিজাইন দিয়ে দেওয়া হলো, ফটোশপ ফাইল দিয়ে দেওয়া হলো, বা ফিগমা ফাইল দিয়ে দেওয়া হলো। ফিগমা ফাইলের ওপর দেখে তোমাদের জিনিসটাকে কোড করে দিয়ে আসতে হবে। কোড করে দিলে জিনিসটাকে পুরো পরে কোড করে রেসপন্সিভ করে জিনিসটাকে করে দিলে, ঠিক আছে। অ্যাপ UI UX এর হলো বা ওয়ার্ডপ্রেসের হলে তোমায় কোনো বললো যে এলিমেন্টারের ওপর দিয়ে তোমাদের কোনো একটা ওয়েবসাইট বানাতে হলো, এলিমেন্টার দিয়ে একটা, মানে আমি পুরো ওয়েবসাইট বলছি না, ধরো কোনো 2-3টে সেকশনস তোমাকে বেরম বানাতে দিল। এইভাবে তোমার মেশিন টেস্টটা 2 ঘন্টা ম্যাক্সিমাম, এখন এর থেকে বেশি হয় না জেনারেলি, 2 ঘন্টার মধ্যেই তোমাকে কিন্তু করে দিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে তোমাকে ডিজাইনের কোয়ালিটি, টাইম ম্যানেজমেন্ট, এইগুলো কিন্তু তোমায় কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। একটা জিনিস বারবার তোমাদের বলি, প্রত্যেকটা অনেক স্টুডেন্ট আমাদের মধ্যে দেখেছি, তারা খুব হয়তো ভালো কাজ করে, তারা খুব সুন্দর কোয়ালিটির কাজ করে, প্রজেক্ট খুব ভালো বানায়, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা জানে না। এই ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট মানে তোমাকে একটা সার্টেন টাইমের মধ্যে তোমায় কিন্তু ডিজাইনটা শেষ করতে হবে। নট দ্যাট যে তুমি বাড়িতে যখন প্র্যাকটিস করছো, তুমি সকালে 4 ঘন্টা কাজ করছো করে 2টো সেকশন বানালে, রাত্রিবেলা 4 ঘন্টা কাজ করলে আরও 2টো সেকশন বানালে, এই যে ইনফিনিটি টাইম থাকে বাড়িতে প্র্যাকটিসের ক্ষেত্রে, বা তো আমরা যখন শিখি সেক্ষেত্রে কিন্তু, যখন তুমি ইন্টারভিউ দেবে বা ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু এই ইনফিনিটি টাইম থাকে না। তোমায় কিন্তু একটা সার্টেন টাইমের মধ্যেই কিন্তু তোমাকে আউটপুট দিতে হবে, এবং এই জিনিসটাই সব থেকে বড় শেখার, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট মানে কি, তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ তোমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা দেওয়া হলো, তার মধ্যেই কিন্তু ডিজাইনটা করে, তাকে পুরো জিনিসটা প্রেজেন্টেশন করে, লেআউট করে, পুরো করে জিনিসটাকে রেডি করে তোমায় দিয়ে আসতে হবে। ওরা কিন্তু এটাই দেখবে। হতে পারে কোনো স্টুডেন্ট হয়তো খুব ভালো কাজ করছে, কিন্তু সে বেশি টাইম নিয়ে নিচ্ছে, যেটা কিন্তু তারা কিন্তু হায়ার করবে না, কারণ সে টাইম ম্যানেজ করতে জানে না। বলো, কে কি বলছিলে এখানে? হ্যাঁ, বলছি কি, তো এই 2 ঘন্টার মধ্যে কি, যেমন ইন্ডেক্স পেজে ধরুন 6-7টা সেকশন থাকে, তো 6-7টা সেকশন বানাতে হবে, না কোনো পার্টিকুলারলি বলে দেবে কি হ্যাঁ 2-3টে সেকশন দিয়ে দিল তোমাকে এটা বানাও, এরকম দেবে? ডেফিনেটলি। এরা দেখো, যারা ইন্টারভিউ নিচ্ছে না তারাও জানে যে একটা 2 ঘন্টার মধ্যে একটা পেজ পুরো বানানো সম্ভব নয়, পুরো কোড করে জিরো একটা ফ্রেশার এসে বানিয়ে দিতে পারবে না, এটা তারাও জানে। তোমাকে এমনই কাজ দেবে যেটা 2 ঘন্টার মধ্যে করা সম্ভব। কি বললাম বুঝতে পারলে? তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু বলবে না যেটা করে দিতে হবে, নট দ্যাট। ধরো 2-3টে সেকশন বললো, কি 2-3টে সেকশনের ডিজাইন বললো, এইগুলোই তোমায় বলবে। কোনোদিন তোমায় বলবে না যে পুরো সব কাজ আমায় 2 ঘন্টার মধ্যে করে দাও, নট দ্যাট। এরাও জানে, যারা ইন্টারভিউ নিচ্ছে তারাও তো মানুষই হায়ার করছে, তারা তো মেশিন হায়ার করছে না, তো তারা জানে যে কতটা আউটপুট দেওয়া সম্ভব সেটা। কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমাদের ক্ষেত্রে টাইমটা যে তোমরা ইনফিনিটি ধরে একটা জিনিস করছো, ডিলিট করছো, আবার ডিলিট করছো, এই যে টাইমটা লাগছে, এই ইউটিলিটিটাকে কিন্তু প্রপারলি করতে হবে, টাইম ইউটিলাইজেশনটা প্রপারলি করতে হবে। যখন তুমি ইন্টারভিউ দেবে সেখানে কিন্তু তোমায় কিন্তু একটা সার্টেন টাইমের মধ্যেই ডিজাইনটা শেষ করতে হবে, নট দ্যাট সারাদিন ধরে আমি ওটা করছি, এটা কিন্তু ওরা অ্যালাউ করবে না। জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ, চিরঞ্জিত কি বলছিলে বলো। হ্যাঁ স্যার, বললাম যখন টেকনিক্যাল রাউন্ড হবে, মানে যখন ওয়েবসাইট বানাতে দেবে, তো তখন জেএসটাও তো ইম্পর্টেন্ট হবে না, সিএসএস HTML এর সাথে? হ্যাঁ, জেএসটা কি আমাদের নিজে থেকে মানে কোড করতে হবে, নাকি যেগুলো আউল ব্রাউজার বগেরা থাকে এগুলো? একদম যেগুলো আউল ক্যারাজল থাকে ওগুলো ইউজ করতে হবে। ওগুলো বানানোই, ওগুলো তৈরি হয়েছে ওই জন্য, যাতে কারো কোড না লিখে সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, ওগুলো তাহলে আমরা নিতে পারবো, মানে যেমন পে ওখানে কোনো কোম্পানিতে এরকম আমি দেখিনি এখনো অবধি যারা ইন্টারভিউর সময় ইন্টারনেট ইউজ করতে দেয় না, এরকম কোনো কোম্পানি আমি এখনো অবধি দেখিনি,
ঠিক আছে, জেনারেলি সবাই এটা ওকে ইন্টারভিউ স্যার। ইউজ করতে দেয়। এবং আউল ক্যারোজল বলো, সোয়াইপার স্লাইডার বলো, এগুলো বানানোই হয়েছে এই কারণে যাতে তোমার সময় বাঁচে। ঠিক আছে, ওকে স্যার। সো এই জন্যে তুমি যে কোয়ারি কম্পোনেন্ট ইউজ করতে পারো, যে কোয়ারি যদি কোনো টেকনিক্যাল ধরো কোড পেন থেকে তুমি যদি কিছু নিয়ে ইউজ করতে চাও সেগুলোও করতে পারো, সেগুলোতে কোনো প্রবলেম নেই। মানে সেগুলোতে নিয়ে কোনো এখানে কিছু বলবে না যে তুমি বাইরে থেকে প্লাগ ইন কেন ইউজ করেছো। জেনারেলি এগুলো কেউ বলে না, কারণ এগুলো বানানোই হয়েছে তোমার টাইম বাঁচানোর জন্য। ঠিক আছে, সো তুমি সেগুলো করতে পারো, বা একবার তুমি যা তোমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে তাকে একবার তুমি জিজ্ঞেস করে নিতে পারো যে আমি যে কোয়ারি প্লাগ ইন ইউজ করতে পারি। তো জেনারেলি কেউ না করবে না। ঠিক আছে, সবাই সেটা অ্যালাউই করে, কারণ এগুলো বানানোই হয়েছে তোমার টাইম সেভ করার জন্য। ঠিক আছে, তো ওই মেশিন রাউন্ডটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওইখানেই তুমি মানে সিলেক্ট হবে কি হবে না সেটা ডিসাইড হবে। ঠিক আছে, এবং তুমি জিনিসটা হয়ে গেল, কাজ হয়ে তুমি মেশিন রাউন্ডটাকে প্রপারলি ক্লিয়ার করলে এবং জিনিসটাকে ভালোভাবে কমপ্লিট করলে, করার পর এরপর ফার্দার নেক্সট যে HR রাউন্ড হয় সেই ক্ষেত্রে তোমাদের ওখানে কি স্যালারি কি ডিসকাশন হয়, তোমার কমিউনিকেশন স্কিল টেস্ট করতে দেওয়া হয়, এই জিনিসগুলো তোমার কিন্তু দেখবে। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই তোমাদের, ওয়েবে মানে এই IT কোম্পানিগুলোতে চাকরি করতে গেলে একটা জিনিস যেটা তোমাদের একটু দরকার, সেটা কিন্তু তোমরা একটু বেসিক কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করো, এবং বেসিক ইংলিশ যেটা পড়তে বা লিখতে বেসিক লাগে ওইটুকু কিন্তু তোমরা কিন্তু ধীরে ধীরে নিজেকে গ্রো করতে শুরু করে দাও। কারণ কি, কারণ একটা জিনিস দেখো, বারবার বলছি, এখানে IT কোম্পানিগুলোতে জেনারেলি কী হয়, ফরেন ক্লায়েন্টস থাকে, তারা সব বিদেশি লোক, বাইরের লোক। তারা তোমার সাথে কিন্তু তোমার ভাষায় কমিউনিকেট করবে না, তারা কিন্তু তোমাকে ইংরেজিতেই মেল করে তোমাদের জিনিসগুলো ইনস্ট্রাকশন দেবে। তো মেলটা পড়ে বোঝা এবং বেসিক তার রিপ্লাই দেওয়া, এইটুকু ইংরেজি কিন্তু তোমাদের জানতেই হবে। বারবার এটা আমি বলছি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, শুধু টেকনিক্যালি খুব ভালো কিন্তু কমিউনিকেশন একদম 0 বা 4, তাহলেও কিন্তু মুশকিল আছে সিলেক্ট হওয়া। ঠিক আছে, শুধু টেকনিক্যালি ভালো না, বেসিক ইংরেজি, আমি বলছি না এটা ইংরেজিটা মাস্টার হতে বা তোমাদের ইংরেজ হতে, নট দ্যাট, বেসিক মানে মেল পড়ে জিনিসটা বোঝা এবং তার রিপ্লাই দেওয়া, এইটুকু জিনিস কিন্তু আমাদের করতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখো। ঠিক আছে, তো এখন থেকেই নিজেকে এইটুকু প্রিপেয়ার হতে শুরু করো। তোমাদের কাছে এখনও অনেকটা টাইম আছে। ঠিক আছে, 5-6 মাস বাকি আছে, 5 মাস। তো 5 মাসে নিজেকে যদি এখন থেকেও স্টার্ট করো, তাহলেও অনেক টাইম এইটুকু জিনিস শেখার তোমাদের জন্য। ঠিক আছে, হ্যাঁ বলো, স্যার কারো একটা কোশ্চেন আছে। বলো শুভশ্রী বলো। স্যার বলছি, ইংলিশ বুঝতেও পারি, মানে টেক্সটে রিপ্লাই করে দিতে পারবো, মেল চেক করতে পারবো, কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন ইংলিশে কথা বলতে একটু প্রবলেম হবে স্যার। মানে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে হয়তো পারবো না। দরকার নেই, যদি ফ্লুয়েন্ট ইংলিশে না বলতে পারো, ঠিক আছে, চেষ্টা করো ধীরে ধীরে একটু ইমপ্রুভ করার। আমি বলছি না একদম তুমি একদিনেই 100 হয়ে যাবে, ধীরে ধীরে একটু ইমপ্রুভ করার চেষ্টা করো, তোমাদের কাছে টাইম আছে এখন। ঠিক আছে, ফ্লুয়েন্টলি যদি নাও বলতে পারো। ইন্টারভিউ কি ইংলিশে হবে না বাংলায় হবে? এটা কি কোয়েশ্চেন করলে? এটা আমি কি করে বলবো? আমি এটা আমি কি করে বলবো যে কি ইন্টারভিউ না বাংলা? এটা কোম্পানিতে যে মানে বসে আছে বেসিক্যালি কেমন হয়, সে মানে ডিসাইড আগেও তো করবে। অনেক ইন্টারভিউ হয়েছে, তো সেখান থেকে এক্স্যাক্টলি বলছি, প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখো, বেসিক ইংরেজি। আমি যেটা বলছি যে একটা মেল পড়ে তার বোঝা এবং ক্লায়েন্টকে রিপ্লাই দেওয়ার মতো এতটুকু যদি ইংরেজি তোমরা জানো, হয়তো খুব বেশি ফ্লুয়েন্ট না হলেও চলবে। ঠিক আছে, এইবার দেখো জেনারেলি কি হয়, ইন্টারভিউতে ধরো তুমি ইংরেজিতে স্টার্ট করলে, ধরো দেখো এটা ডিপেন্ড করছে ইন্টারভিউ ইংরেজি হবে তা বাংলা হবে কেউ বলতে পারবে না, এটা কেউ জানে না। এটা যে ইন্টারভিউ নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে সে কী হয়। কোনো ইন্টারভিউ বাংলাতেও হতে পারে, কোনো ইন্টারভিউ কেউ ইংরেজিতেও নিতে পারে, কেউ হিন্দিতেও কথা বলতে পারে। ঠিক আছে, তো এইখানে তুমি স্পেসিফিক কোন ল্যাঙ্গুয়েজে হবে এটা কেউ জানে না, কিন্তু তোমাকে যেটুকু যেটা যদি তোমার মনে হয় যে বাংলায় কথা বলছে, মানে যে যখন তোমার যেটা শুরু করলে যখন তোমায় বলা বলছে যে ইংরেজিতে স্টার্ট হলো, তাহলে তুমি ইংরেজিতে যতটা পারলে বললে, তারপর তুমি হিন্দিতেও বলতে পারো বা বাংলায়ও বলতে পারো। যদি তুমি একদম দেখছো যে ইংরেজি বলতে পারছো না, তাহলে তুমি যে ল্যাঙ্গুয়েজটা বলতে পারছো অ্যাটলিস্ট সেটা বলে এসো, কিন্তু একদম মানে মিউট থেকো না বা কোয়েট থেকো না। ঠিক আছে, মিউট থেকো না, তুমি জিনিসটাকে যাতে সেটা বলে এসো। ঠিক আছে, এইবার কিন্তু অ্যাটলিস্ট যখন ওরা দেখে ইন্টারভিউতে, HR রাউন্ডে দেখে যে তোমার কমিউনিকেশানে ক্ষেত্রে তুমি ক্লায়েন্টের ব্রিফিংটা বুঝতে পারবে কিনা।
মানে এরকম অনেকে হয় না যে টেকনিক্যালি খুব ভালো বাট ইংরেজি একদম পড়তে বা বুঝতেই পারে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা মানে হায়ার সে কিন্তু হবে না। কারণ কি হয়, ফরেন ক্লায়েন্টের যে মেলগুলো অ্যাটলিস্ট সেগুলোকে পড়ে বুঝে তোমায় ডিজাইন করা বা তার ব্রিফিং দেওয়া বা তোমার কি কাজ করলে বা তোমার যদি কোনো কোয়েশ্চেন তার কাছ থেকে জানতে হয় তাহলে সেটা যাতে কমিউনিকেট করতে পারা, এইটুকুনি বেসিক ইংরেজি জানলেই তোমাদের চলবে। এইটুকু হলেই কাজ নিয়ে হবে, ঠিক আছে? এরকম নয় যে একদম খুব বিশাল কিছু হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট এইটা ইম্পর্টেন্ট। এইটুকু কিন্তু নিজেকে আপস্কিল করো, অ্যাটলিস্ট 5-6 মাস তোমাদের কাছে টাইম আছে। এইটুকুনি টাইমে যদি তোমরা আজ থেকে এই জিনিসটা স্টার্ট করো তাহলেই কিন্তু জিনিসটা হবে, ঠিক আছে? কিন্তু তার আগে কিন্তু মানে ইংরেজির থেকেও কিন্তু টেকনিক্যাল রাউন্ডগুলো কিন্তু ক্লিয়ার করা ইজ তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো দুটোই প্যারালালি ইম্পর্টেন্ট, কিন্তু সবার আগে টেকনিক্যালের উপর বেশি ফোকাস করো এবং সাথে সাথে কমিউনিকেশনটার ওপরেও কিন্তু তোমরা একটু ফোকাস করো এখন থেকেই, ঠিক আছে? আর হ্যালো বলো। স্যার, স্যার শুনতে স্যার পাচ্ছেন? আরো একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো 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 বলো। স্যার বলছি, ইন্টারভিউতে যখন কোশ্চেন করবে, যদি কোনো কোশ্চেনের আনসার আমি না জানি সেক্ষেত্রে আমি কি করব? জানি না বলে দেবে, জানি না, ঠিক আছে? ওকে স্যার। কখনো একটা জিনিস হ্যালো একটা, হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। অপু শুনতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন স্যার বলুন। হ্যাঁ, বলছি যে এই যে ইন্টারভিউতে যে লজিক যে অপারেটর গুলো আছে জাভাস্ক্রিপ্টের, যেমন ফর লুপ, ইচ লুপ, তারপরে সুইচ কেস, এই ধরনের কোনো কিছু কি আসতে পারে বা জিজ্ঞাসা করতে পারে বা কোনো ইমপ্লিমেশন কোনো দিতে পারে? এইবার দেখুন, লুপ লুপ আমাকে হয়তো এটা করতে পারেন যে ফর লুপ আর হোয়াইল লুপের ক্ষেত্রে আর ডু হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্স কি, এটা আপনাকে হয়তো কেউ করতে পারে। বা ইফ এলস, নেস্টেড ইফ কি আছে, নর্মাল ইফ কি আছে, এগুলো হয়তো কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? সুইচ আমি ইফের জায়গায় আমি আর কি ইউজ করে আমি ইফের কাজটা করতে পারি, তখন আপনি সুইচ বলতে পারেন, ঠিক আছে? তো এই এই ধরনের কোয়েশ্চেন ছোটোখাটো আসতেই পারে, ঠিক আছে? এবার আপনাকে হয়তো কেউ আর আর মুখে তো কেউ বলবে না যে এটা লুপের একটা ফাংশন লিখে দেখান বা একটা লুপ লিখে দেখান, হ্যাঁ? বা আপনি ধরুন আপনাকে হুম, এরকম কোয়েশ্চেন হতে পারে যে ধরুন আমি রিপিটিটিভ কাজ করব, লজিক্যাল রিপিটিটিভ কাজ করার জন্য জাভাস্ক্রিপ্টে আমি কি ইউজ করতে পারি, তখন আপনাকে বলতে হলো আপনি ফর লুপ ইউজ করতে পারেন, আপনি হোয়াইল লুপ ইউজ করতে পারেন। আপনাকে কোয়েশ্চেন করা হলো যে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্স কি, এটা এরকম কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? লুপ আর আমরা যদি লুপের মধ্যে মাল্টিপল লজিক্স ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমি কি ইউজ করবো, তখন আপনাকে বলতে হবে আমি নেস্টেড লুপ ইউজ করতে পারি, ঠিক আছে? তা এই মানে ধরনের ছোটখাটো এই ছোটখাটো যত ইয়ে আছে হ্যাঁ সেইগুলো হ্যাঁ জানতে হবে। এই জিনিসগুলো বেসিক্যালি জানতে হবে, কারণ এই জিনিসগুলো মানে এমনি মুখে কোনো প্রবলেম সলভিং এর কোনো না, প্রবলেম ইয়ে সলভিং আপনি মুখে করবেন কি লিখতে করে দেবে না। জাভাস্ক্রিপ্টে? প্রবলেম সলভিং আপনি মুখে করবেন কি করে জাভাস্ক্রিপ্টে? আপনাকে সিএসএস এর কোনো প্রপার্টি ইউজ করতে পারে, কপি জিজ্ঞেস করতে পারে। যদি বলে যে একটা সুইচ কেস একটা করে দেখান, কোনো সুইচ কেস কিভাবে হয় সেটা একটা হ্যাঁ ইমপ্লিমেশন করে আপনি আপনি দেখান। সুইচ দিয়ে না হুম, হ্যাঁ আপনি সুইচ করতে পারেন, আপনি ইফ নেস্টেড ইফ দিয়ে করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়। আমার মনে হয় হুম। সুইচের থেকে ইফ এলস ইউজ করাটা ইজি, বা ঠিক কিছু আছে? একটা অ্যারে একটা বানিয়ে দেখান বা অ্যারের জে- কাউন্ট করে দেখান, এইসব জেনারেলি ধরনের। জেনারেলি দেখুন হলে হতে পারে, কিন্তু জেনারেলি কি করে একটা ফ্রেশারকে না এই এত টেকনিক্যাল কোয়েশ্চেন প্রথমেই করে না, এর আগেও আরও জিনিসগুলো তারা জাজ করে, ঠিক আছে? মানে জেনারেলি কি হয়, এটা এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কিন্তু জেনারেলি আমি বলছি এটা কোনো রুল নয়, কিন্তু বেসিক্যালি কোম্পানিগুলো দেখে যে তারা বেসিক সিনট্যাক্সগুলো জানে কিনা, ঠিক আছে? তারা বেসিক বেসিক সিনট্যাক্স গুলো। হ্যাঁ বেসিক সিনট্যাক্স। আপনাকে কখনোই কেউ এসে প্রথমে নেস্টেড ফর লুপ জিজ্ঞেস করবেন না, জেনারেলি ফার্স্ট কোয়েশ্চেন। আপনাকে তার আগে আরও 4টে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, প্রথম বেসিক্স থেকে জিজ্ঞেস করবে, আপনি সেগুলো বলতে মানে কোয়েশ্চেন কেমন হয়, কোয়েশ্চেন হয় প্রথমে ইজি, তারপর মডারেট, তারপর হচ্ছে কমপ্লেক্স, এইভাবে জেনারেলি জিজ্ঞেস করে ইন্টারভিউতে, ঠিক আছে? আপনি আপনাকে একটা বললেন যে ওয়েবসাইট ডিজাইন করে হয়তো 2 ঘন্টার একটা দেখাতে পারে। হুম, সেক্ষেত্রে আমাকে তো 2 ঘন্টায় একটা কোনো লজিক দিয়ে কিছু ইমপ্লিমেশন করেও দেখাতেও পারে। যদি আপনি 1 বছরের এক্সপিরিয়েন্স 2 বছরের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে যদি আপনি জব নিতে যান তাহলে আপনাকে লজিক লিখতে দেবে, কিন্তু একটা ফ্রেশারকে আচ্ছা, জেনারেলি দেয় না, ফ্রেশার্সকে দেবে না, তাই তো? জেনারেলি দেয় না। আমি বলছি না যে কোনো এমন হুম, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে, কিন্তু জেনারেলি 90% কোম্পানি কিন্তু জেনারেলি ফ্রেশারকেই আপনাকে ফর লুপ নেক্সট হোয়াইল লুপের লজিক লেখাটা জেনারেলি আমি এখন অবধি দেখিনি,
সেখানে ওকে তাদের স্যার। জিজ্ঞেস করে তাদের বেসিক বুঝলাম। কনসেপ্ট জাজ করে, তাদের সিনট্যাক্স তারা জানে কিনা জাজ করে, তারা টুলসগুলো জানে কিনা জাজ করে। কিন্তু এই জবটাই যদি আপনি 2 বছর এক্সপিরিয়েন্স জবে মানে ক্যান্ডিডেট হিসাবে যদি আপনি যেতেন ইন্টারভিউ দিতে, তখন আপনাকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো ফেস করতে হবে। ওকে, অ্যাজ এ ফ্রেশার এসব ইমপ্লিমেন্টেশন করতে দেবে না লজিক্যালি। জেনারেলি দেয় না স্যার, ঠিক আছে? তবে ওকে যাই হোক, যদি ওকে আপনি স্যার। জিনিসগুলো জেনে রাখেন বা জেনে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে ভালো। ওকে জিনিসটা স্যার, বুঝলে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে কি কোয়েশ্চেন বলছিলে বলো? আর কারো কোয়েশ্চেন কিছু আছে? এইবার আমি একটা, এবার এইটা হচ্ছে ট্র্যাডিশনাল যে প্রসেসটা ইন্টারভিউ, আমি সেটা বললাম যে প্রথমে একটা এটা প্রথমে সিভি সিলেকশন করে, তারপর তোমার একটা ফেস টু ফেস ইন্টারভিউ করে, এবং তারপর একটা মেশিন টেস্ট হয়, তারপর এইচআর রাউন্ড হয়। ঠিক আছে? হ্যাঁ হাবিব, বলো কি বলছিলে? এই স্যার অনেক কোম্পানিতে তো অ্যাপটিটিউড রাউন্ড থাকে, তো এক্ষেত্রে কি কোনো অ্যাপটিটিউড রাউন্ড হতে পারে কোনো জায়গায়? হ্যাঁ, না হওয়ার কিছু নেই। দেখো, এগুলো আমি বারবার বলছি, এটা এটা কোনো মানে এটা যে সব কোম্পানিতে এরকমই হবে এরকম নয়, এক একটা কোম্পানিতে এক এক রকম হতে পারে। ঠিক আছে? এমএনসিগুলোতে আরও বেশি রাউন্ডস হয়। ঠিক আছে? সেখানে তোমাদের লজিক রিজনিংয়ের ওপর কোয়েশ্চেন্স থাকে, ঠিক আছে, অ্যাপটিটিউডের কোয়েশ্চেন্স থাকে, অনেক কিছু থাকে, ডিপেন্ড করছে। কিন্তু কিন্তু মানে যেগুলো স্টার্টিং স্টেজে যে কোম্পানিগুলো আমি কথা বলছি, যেগুলো কলকাতা বেস কোম্পানি, তারা জেনারেলি এইভাবে করে। এবং রিসেন্টলি একটা নতুন ট্রেন্ড আমি দেখছি ইন্টারভিউ নেওয়ার, সেটা হচ্ছে রিসেন্টলি তারা একটা স্কোপ পাঠিয়ে দেয়, যে তোমাকে একটা ক্লায়েন্ট ব্রিফিং পাঠিয়ে দেয়, এবং সেই অনুযায়ী তোমাকে ডিজাইন করে তাদের পাঠাতে হয়। যদি তাদের ডিজাইনটা পছন্দ হয়, তাহলে তোমাকে তারা ইন্টারভিউতে ডাকে। এটা এখন নতুন একটা ট্রেন্ড আমি দেখছি ইন্টারভিউ হওয়ার। আগে কি করতো, তোমাদের সিভি সিলেকশন অ্যান্ড শরীরগুলোও দেখতো, কিন্তু এখন যেটা হয়, ওদের কি চাহিদা সেই অনুযায়ী একটা তোমাদের ওয়ার্ড ফাইল পাঠিয়ে দিল, সেখানে ডিসক্রাইব করে দিল যে আমাকে এই 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 যে এই জিনিসগুলো চাই, এই এই জিনিসগুলো করতে হবে, এই কালার ইউজ করতে হবে, এই ছবি ইউজ করতে হবে, এই লোগো ইউজ করতে হবে, এইভাবে আমাকে ডিজাইনটা করে তুমি আমাকে ধরো 2 দিন দিল, 48 আওয়ার্স দিল, তার মধ্যে তোমাকে করে পাঠাও। তো তোমাকে 48 আওয়ার্সের মধ্যে ডিজাইনটা করে তাকে পাঠাতে হবে। এবং ধরো তোমার মতো 20 জনকে টেস্টটা পাঠালো, 20টা ডিজাইনের কাছে গেল, ও 20টা ডিজাইন দেখে ওর 5টা কি 7টা পছন্দ হলো, তাকে ফার্দার ইন্টারভিউতে তারা ডাকলো। এটা হয় এখন। ঠিক আছে? এটাও কিন্তু একটা প্রসেস। তাহলে ইজিলি মানে সহজে কাজ হয়ে যায়। সিভি সিলেকশন এন্ড শরীর যেমন একটা ইম্পর্টেন্ট প্রসেস, এটাতেও হয়। এখন অনেক কোম্পানি এটা করছে। আমি তোমাদের একটা দেখাচ্ছি। আমি একটু জাস্ট আমি দেখছি এখানে রিসেন্টলি একটা ওয়েবে এই রিসেন্টলি একজন পেয়েছে, ও আমি দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। রিসেন্টলি এরকম কিছু যদি থাকে আমি তোমায় পাঠাচ্ছি। এই দেখো, আমি তোমাদের একটা দেখাচ্ছি। ঠিক আছে? এই রিসেন্টলি এটা খুব রিসেন্ট একটা এসেছিল জবের ক্ষেত্রে, এরা সিলেকশন হয়ে গেছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ঠিক আছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এইখানে দেখো, এটা রিসেন্টলি একদম 5 দিন আছে। এটা দেখো 8 জানুয়ারি, মানে একদম রিসেন্টলি এসছিল এটা। হ্যাঁ, এইখানে কি বলছে, এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে ক্যান্ডিডেটদের। ঠিক আছে? দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ক্রিয়েট দ্য মাল্টি স্লাইড সোশ্যাল মিডিয়া পোস্ট ফর ডেন্টাল ক্লিনিক। ঠিক আছে? এইখানে একটা মাল্টি স্লাইড সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে দিয়েছিল। মাল্টি স্লাইড মানে কি, যেটা ওই পরপর স্লাইড হয়ে হয়ে যায় না, যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যেখানে অনেকগুলো থাকে,
পরপর এরকম একটা ডেন্টাল ক্লিনিকের উপর একটা বানাতে দিয়েছিল, এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে এবং একটা সার্টেন টাইমের মধ্যে, ঠিক আছে, এই সার্টেন টাইমে ধরো অ্যাসাইনমেন্টটা যারা কাজ কমপ্লিট করে তাদের ফাইলটা পাঠাতে হবে। তারপর দেখো নেক্সট স্টেপ ও রিকোয়ারমেন্ট প্রসেস, ঠিক আছে, ওয়ান্স দ্য অ্যাসাইনমেন্ট সাবমিটেড উইল এভ্যালুয়েট তো ট্রুলি দ্য কন্ডিশন, তাহলে এখানে কি অ্যাসাইনমেন্টটাকে ওরা এভ্যালুয়েট করবে এবং তারপর ক্যান্ডিডেটকে শর্ট লিস্ট করবে। শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে তারা ইন্টারভিউ ডাকবে, 1-to-1 ইন্টারভিউতে ডাকবে, ঠিক আছে, এবং তারপর বেসড অন দ্য ইন্টারভিউ রেজাল্ট উই উইল ফাইনালাইজ দ্য সিলেকশন অন বোর্ড ফর দ্য বেস্ট ফিট অফ আওয়ার টিম। তাহলে কী হবে, তারপর তারা করবে। তাহলে এইটা একটু আগে তাহলে তোমাদের একটা প্রসেস বললাম যে এখন এই প্রসেসটা খুব চলছে, ঠিক আছে। এটা আমি রিসেন্টলি কয়েকটা পরপর কোম্পানিতে দেখলাম যারা এই প্রসেসে লোক হায়ার করছে। তো ওখানে কী হচ্ছে, প্রথমেই তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দিল, অ্যাসাইনমেন্টটা তোমায় করে পাঠাতে হবে। এবার ধরো 20 জন পাঠালো অ্যাসাইনমেন্ট, যারটা ভালো হলো, ধরো 5-7 জন 10 জনের অ্যাসাইনমেন্ট তাদের ভালো লাগলো, তারা কী করলো, 10 জনকে তারা কী বলে সে ইন্টারভিউতে ডাকলো, এই যে ক্যান্ডিডেট শর্ট লিস্ট করলো থ্রু কিসের বেসিসে, থ্রু ওই ওর অ্যাসাইনমেন্টের বেসিসে শর্ট লিস্ট করলো। তাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে 1-to-1 ইন্টারভিউতে ডাকলো, তারা ইন্টারভিউতে ডেকে তাদের সাথে কথা বললো, তার মধ্যে যাদের যাদের পছন্দ হলো, যাদের যাদের কাজ কথা হলো, মেশিন টেস্ট হলো, যাদের যাদের হলো তাদেরকে তারা শর্ট লিস্ট করে তারা সিলেক্ট করলো। তাহলে এইভাবেও কিন্তু এখন অনেক কোম্পানি এইভাবেও হায়ার করছে, ঠিক আছে। তো মানে যেভাবেই হায়ার করুক না কেন, ওরা কিন্তু তোমার স্কিলটাকে ওরা কিন্তু জাজ করবেই। যেভাবেই হায়ার করুক না কেন, ওরা কিন্তু তোমার স্কিলটাকে জাজ করবেই উইদাউট জাজমেন্ট। তোমার স্কিলটাকে উইদাউট জাজ না করে কিন্তু তারা কিন্তু তোমায় জব দেবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার কি, এবার তোমাকে এই যে বেসিক ইমেল যে এই যে মিলগুলো, এইগুলো তোমার যারা ইংরেজি নিয়ে বলছিলে তাদের জাস্ট এই জিনিসগুলো পড়ে কি করতে হবে সেটা যাতে বুঝতে পারো, এইটুকু ইংরেজি জানতে হবে। হ্যাঁ, এবার যদি তোমার মনে হয় ক্লায়েন্টকে কোনো কোয়েশ্চেন দরকার বা কিছু জিজ্ঞেস করা বা জানা, তাহলে সেইটুকুই তোমার সিনিয়রের সাথে কনসাল্ট করে তুমি মেল করে যাতে করতে পারো। মানে বেসিক এইটুকুনি তোমায় জানতে হবে। প্রথম কথা, মেলগুলো পড়ে তোমার জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে, এবং যদি কিছু মেলে লিখতে হয় বা পড়তে হয় সেগুলো জানতে হবে, ঠিক আছে। এইটুকু ইংলিশ কিন্তু মাস্ট, এইটুকু জানতেই হবে। তারপর এর থেকে তুমি এবার ভালো জানো, তোমার কমিউনিকেশনের উপর তুমি কাজ করছো, তুমি তোমার বাকি সফট স্কিলের উপর কাজ করছো, সেটা তোমার অ্যাডিশনাল। কিন্তু এইটুকুনি যে অ্যাসাইনমেন্ট ডিটেল, নেক্সট স্টেপ, রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে, কী কী করতে হবে, এই যে জিনিসগুলো পড়ে বোঝা, এইটুকু কিন্তু মাস্ট। এইটুকু ইংরেজি কিন্তু তোমাদের জানতেই হবে টেকনিক্যালের সাথে সাথে, ঠিক আছে। আর বলো, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলো। তাহলে বলো, টেকনিক্যাল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তাহলে এই প্রসেসটা কিন্তু এখন প্রচুর কোম্পানি কিন্তু করছে, যে এই কোম্পানিটাও লাইক কনসেপশন, এই কোম্পানিটাও কিন্তু ঠিক এইভাবেই হায়ার করছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, এটা মাথায় ঢুকিয়ে নাও একদম ভালো করে, যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানির সম্বন্ধে একটু স্টাডি করে নেবে। বা তুমি বলবে কোথা থেকে স্টাডি করবো স্যার, এইখানে দেখো লাইক কনসেপশনের দেখো একটা ইমেল আইডি আছে, তাহলে এইখানটাই তাহলে তার ডোমেনটা এখানটা কপি করে এর ওয়েবসাইটটা ওপেন করবে, করে অ্যাবাউট আস, কোথায় অফিস, কী আছে, এগুলো একটু কিন্তু তোমরা স্টাডি করে নেবে, ঠিক আছে। এখানে এরা কী করে, কী কী কাজ করে, এরা ওয়েবসাইটের ওপর কাজ করে, এসিওর ওপর কাজ করে, সোশ্যাল মিডিয়ার ওপর করে, গ্রাফিক্স অনবোর্ডিং করে। তাহলে এই যে কাজগুলো যেগুলো আমরা শেখাচ্ছি সেগুলোই করছে এরা। এবং এদের অ্যাবাউট আসটা একটু পড়ে নেবে, যে এখানে দেখো ওয়েবসাইটে ডেফিনেটলি যে মেনুতে গিয়ে তার অ্যাবাউট আস বা এগুলো থাকবে, অ্যাবাউট আসে এখানে কোথাকার কোম্পানি কী করে কী না করে, এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু স্টাডি করে নেবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু স্টাডি করে নেবে। কারণ কি, মানে HR রাউন্ডে কিনে গেলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো জিজ্ঞেস করে যে তুমি কোম্পানিতে এসছো তার সম্বন্ধে কিছু জেনে এসছো কি না, ঠিক আছে, কোনো তোমার কোম্পানির সম্বন্ধে তোমার আইডিয়া আছে কি না, ঠিক আছে। এইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলোও কিন্তু তোমরা একটু স্টাডি করে নেবে যখন তোমরা কিন্তু কোথাও ইন্টারভিউ দিতে হবে। তার আগে কোম্পানির সম্বন্ধে একটা বেসিক নলেজ, আমি বলছি না কোম্পানির সব কিছু জানতে, বাট একটা বেসিক নলেজ রাখবে। কোম্পানি কী কাজ করে, কোথাকার কোম্পানি, কে আছে না আছে, বেসিক একটা ওভারঅল মানে ডিটেল জানলেই হবে, খুব ইনডেপথে যাওয়ার কিছু দরকার নেই, ঠিক আছে। আর বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে, টেকনিক্যালি কিছু কোয়েশ্চেন থাকে, প্লিজ আস্ক। তাহলে আই হোপ এই 1 ঘন্টার এই সেশনটায় আই হোপ তোমাদের কোয়েশ্চেনগুলোকে আমি প্রপারলি অ্যান্সার করতে পেরেছি। আই থিঙ্ক কিছু লাভ হয়েছে এটা এই সেশনটায় নিয়ে। ইন্টারভিউ সম্বন্ধে বা জব সম্বন্ধে আই থিঙ্ক কিছু হয়েছে। স্যার
কোন কোন কোম্পানিগুলো মোটামুটি ভ্যাকেন্সি আছে একটু টেক্সট করলে ভালো হতো। ঠিক আছে, তাহলে এই স্যার স্যার হ্যাঁ বলো। বলছি, শুভজিৎ বলছি স্যার। বলো। বলছি ইন্টারেস্ট এসব জায়গায় যদি আমি ইন্টারেস্টের জায়গায় যদি আমি প্লেইং ক্রিকেট এসব লিখলাম, এবার ওখান থেকে কি আমাকে আলাদা করে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে? হ্যাঁ না না, তুমি করতেই পারো, হবিজ তুমি লিখতেই পারো, হবি ইন্টারেস্ট বা হবিজ তুমি লিখতেই হ্যাঁ পারো, হবিজের ক্ষেত্রে তুমি হ্যাঁ হ্যাঁ। করতেই পারে। এইগুলো কি করে জানো, এই কোয়েশ্চেনগুলো কেন করে, প্রত্যেক একদিন না ইন্টারভিউ কিভাবে হয় তার উপর নিয়ে একদিন তোমাদের সাথে ডিসকাস করবো, তাহলে তোমাদের অনেক কিছু নতুন জিনিস ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে হবিজ, যে তোমার আচ্ছা আচ্ছা। ইন্টারভিউ নিচ্ছে না তার কিচ্ছু যায় আসে না যে তুমি হবিজে ক্রিকেট খেলতে ভালোবাসো না, সিনেমা দেখতে ভালোবাসো না, গান শুনতে ভালোবাসো, তার কিচ্ছু যায় আসে না। এবার ওই রিলেটেড কোনো কোশ্চেন কি আসবে, আমি সেটা জিজ্ঞেস করছিলাম স্যার। করতেই পারে, কি কেন করবে জানো, জানবে তোমার কমিউনিকেশনটা টেস্ট করবে, আর তুমি যে যেই জিনিসগুলো হবিতে লিখছো সেগুলো কি আদৌ তুমি কিগুলো দেখো করো, না তুমি জিনিসটা এমনি লিখে রেখেছো, সেইটা একটা টেস্ট করবে। মানে তোমার যে আচ্ছা সিভিতে যে ইনফরমেশনগুলো রিলেভেন্ট কিনা সেটা চেক করে। আচ্ছা ঠিক আছে, তুমি জীবনে কোনোদিন রান্নাই করনি অথচ তোমার হবি কুকিং, ঠিক আছে, সিভি তুমি লিখে হ্যাঁ রেখেছো, হ্যাঁ কিন্তু জীবনে তুমি কোনোদিন খুন্তি ধরোনি, ঠিক আছে, এ কিন্তু হবি কুকিং, তখন তোমায় আচ্ছা যেটা চেক করবে যে যে তুমি কুকিংয়ে কী করতে পারো, তুমি কোথাকার কুকিংয়ের তো কোনো শেষ নেই, কেউ কন্টিনেন্টাল, চাইনিজ, মোগলাই, বিভিন্ন রকম কুইজিন আছে, কোন কুইজিন তুমি ভালোবাসো, এখন তুমি কী করে, তুমি যদি এগুলো জানোই না তাহলে তুমি কী করে অ্যান্সার দেবে? তখনই বুঝলো, হ্যাঁ স্যার। তখনই তোমার যে ইন্টারভিউ নিচ্ছে সে বুঝে যাবে যে তোমার সিভিতে সব যে জিনিসগুলো আছে সেগুলো সব সঠিক নয়। বুঝতে পারলে? আচ্ছা স্যার, ঠিক আছে ইনফরমেশন ঠিক আছে। সিভি নিয়ে যেদিন আমরা ডিসকাস করব, এবং যেগুলো সিভিতে কি থাকবে কি না থাকবে কি করব সিভি নিয়ে যখন আমরা ডিসকাস করব, সেই দিন তোমাদের এই জিনিসগুলো আমরা বুঝিয়ে দেবো। আজকে টেকনিক্যাল যা কিছু যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আমরা টেকনিক্যাল ডিসকাশন আমাদের নেক্সট কামিং মান্থেও আমরা তোমাদের সাথে আরেকবার করব। সেখানে আজকে তোমরা হয়তো প্রিপেয়ার ছিলে না বা কী কোয়েশ্চেন করতে হবে সেগুলো হয়তো তোমাদের এই মুহূর্তে মাথায় আসছে না, হতেই পারে, যেহেতু প্রথম দিন তোমাদের কাছে 1 মাস টাইম থাকবে। আগের মাসের 13 তারিখ এই সেশনটা আবার হবে, তোমরা এর মাঝখানে তোমাদের কোয়েশ্চেন জমিয়ে রাখো, জমিয়ে রেখে আমায় করো, আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনে অ্যান্সার দিয়ে দেবো। ক্লিয়ার? স্যার, স্যার একটা কোশ্চেন আছে। ভেরি গুড, বলো। স্যার বলছি, আমরা যে কোম্পানি যে আমাদের কোড করতে দেবে সেটা কি কোড এডিটর দিয়েই করতে হবে নাকি বাতি নোটপ্যাডেই করতে হবে? না না, কোড এডিটর দেবে, কেউ নোটপ্যাডে কোড করে না। নোটপ্যাডে গুলো ওকে স্যার। নোট করে যারা শিখছে, যারা নতুন শিখছে তারা নোটপ্যাডে লেখায়, আমরাও নোটপ্যাডে লিখেছি, এর কারণ একটাই যে সেক্ষেত্রে নোটপ্যাডে তোমায় কোনো স্পেলিং সাজেশন দেয় না, তো তোমরা যদি নোটপ্যাডে লেখো তাহলে বানানগুলো যাতে ভুল না হয় সেই জন্য তোমাদের নোটপ্যাডে লিখতে দেয়, ঠিক আছে, যাতে বানানগুলো ভুল না হয়। ঠিক আছে, আমরা প্রথম যখন শিখতাম বানান ভুল করতাম কোডিংয়ে, তখন কোডগুলো রান করতো না বা ভুলভাল হতো, তো সেই সেগুলো তো নোটপ্যাডে লিখলে সুবিধা হয় কি, তোমার স্পেলিংগুলো ধীরে ধীরে নোটপ্যাডে লিখতে লিখতে ঠিক হয়ে যায়, কারণ সব তো তোমায় লিখতে হয়, ওখানে তো সাজেশন দেয় না। কিন্তু কোড এডিটারে কী হয়, কোড এডিটারে তোমাকে সাজেশন দিয়ে দেয়, তুমি একটা কোডে একটা ব্র্যাকেট মানে দিয়ে কিছু একটা কোড লিখবে, সেইখানে তুমি প্রথম 2-1 অক্ষর লেখার সাথে সাথেই তোমাকে সাজেশন চলে আসে, এবং সেই সাজেশনটা দিয়ে তুমি করতে পারো, তো তোমার কাজ তাড়াতাড়ি হবে। তোমায় কখনো কেউ নোটপ্যাডে কোড লিখতে বলবে না, কেউ কোনোদিন বলেও না। প্রথম যারা শিখছে তারা নোটপ্যাডে লেখে যাতে তাদের ভুল না হয়। ঠিক আছে, আর বলো, আর কারো কোনো কোয়েশ্চেন? চলো তাহলে আমরা সেশনটা এইখানেই আমরা করছি, ঠিক আছে, শেষ করছি। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি বলে দিই, আমাদের সেশনটা রেকর্ড হয়েছে এবং এর রেকর্ডিংটা তোমরা প্লেসমেন্ট পোর্টাল, যেটা বললাম না, প্লেসমেন্ট পোর্টালে গিয়ে এইখানে গিয়ে পাবে, টেকনিক্যাল ইন্টারভিউ সেশন, এখানে গিয়ে আমরা তোমাদের এখানে রেকর্ডিংটা আপলোড করে দেবো। তোমরা এখানে যেখানে যা যা টেকনিক্যাল কোয়েশ্চেন্স হয়েছে, যেমন 3Dর একটা টেকনিক্যাল কোয়েশ্চেন হয়েছে এখানে, ওয়েবের আজকে হলো, তাহলে সেটাও এখানে আপডেট হয়ে যাবে। তো ইন ফিউচার তোমরা পরে যদি এটা দেখতে চাও সেশনগুলো, তাহলে পরেও তোমরা দেখতে পাবে। এখানে গিয়ে তোমরা প্লেসমেন্ট পোর্টালে যাবে, গিয়ে মেনুতে যাবে, গিয়ে এখানে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন গিয়ে ক্লিক করবে, করে তোমরা দেখতে পাবে এই সেশনগুলো রেকর্ডিং হচ্ছে। তোমরা ইন ফিউচার তোমাদের এটা পরে যদি তোমরা চাও সেটাও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? স্যার প্লেসমেন্ট পোর্টাল বুঝলাম না, এটা কি বললেন?
প্লেসমেন্ট পোর্টাল হচ্ছে আমাদের একটা পোর্টাল যেখানে তোমাদের কোথায় কি কি জব অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা এখানে খুঁজে পাবে। যেমন এই মুহূর্তে ওয়েবে যদি যাও তাহলে তোমাদের ওয়েবের ক্ষেত্রে একটা জব অ্যাভেলেবেল আছে যেখানে দুজোটা পজিশনেরা হায়ার করবে। স্যালারি ভালোই, 12 থেকে 15,000 টাকা মাসে দেবে। ফ্রেশারকে 15,000 টাকা যথেষ্ট ভালো স্যালারি। আর বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছিলাম ও যে আচ্ছা, আমি স্ক্রিনটা একটু যে সরি আগে সরি সরি দাঁড়ান, আমি তোমার স্ক্রিনটা শেয়ার করে নিই, তাই তোমরা হয়তো বুঝলে না। দাঁড়াও দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। প্লেসমেন্ট পোর্টালটা হচ্ছে এইটা, দেখো এই দেখো, সরি এবার আমি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখো প্লেসমেন্ট পোর্টাল হচ্ছে এই যে placement.moopal.co.in, দেখো লিঙ্কটা আমি এখানে দিয়েছি চ্যাটে, আরেকবার দিলাম। ঠিক আছে, এইখানে যাবে, এখানে গেলে তোমাদের ধরো ওয়েব জব খুঁজতে চাও তাহলে ওয়েবে যাবে, এখানে দেখো কী কী জব অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, হ্যালো স্যার। এখান হ্যালো থেকে স্যার, শুনতে পাচ্ছেন? 1 মিনিট আমি শুনছি। আচ্ছা, এইবার যদি তোমরা এই সেশনটা যদি রেকর্ডিং দেখতে হয় বা এই প্লেস টেকনিক্যাল ইন্টারভিউ সেশনে যদি রেকর্ডিং দেখতে হয় তাহলে এখানে 3 ডটে যাবে, এখানে টেকনিক্যাল ইন্টারভিউ সেশনে এখানে ক্লিক করবে, তাহলে এখানে যা যা টেকনিক্যাল ইন্টারভিউ হবে যে সাবজেক্টে সেগুলো সব এখানে রেকর্ডিং লিঙ্ক থাকবে। এই রেকর্ডিং তুমি এখান থেকে দেখে নিতে পারবে ইন ফিউচার। ঠিক আছে, যা যা আমাদের এক্সট্রা ক্লাসেস হবে, এক্সট্রা ক্লাস বুঝতে পারিনি। এই তো প্লেসমেন্ট পোর্টালে গেলে এখানে 3 ডটে ক্লিক করলে, 3 ডটে ক্লিক করে এই যে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন এখানে যাবে, আজকের যে সেশনটা এখানে আপলোড হয়ে যাবে, পরে তোমরা এটা এখানে দেখতে পাবে। ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন। বলছি আগে কিছু সেশন হয়েছিল, যেরকম একটা ইন্টারেস্টিং সেশন হয়েছিল আমি মিস করেছিলাম, সেটা হচ্ছে ওই ইন্ডেক্স, গুগল সার্চে ইন্ডেক্স কি করে পেজকে করা হবে। তা এই সবগুলো যদি ওইখানে দিতেন তাহলে আমার অনেকগুলো সেশন মিস করেছিলাম, আমি জয়েন করতে পারিনি, তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি গুগল ইন্ডেক্সিংয়ের একটা সেশন আপনাদের সাথে আরেকবার নেব আমি, ঠিক আছে, দিয়ে আপনার জিনিসগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, ওকে স্যার। ওকে চলুন তাহলে আজকে আমরা এখানে এটা শেষ করছি সেশনটা। আই হোপ আপনাদের কোয়েশ্চেনগুলোকে আমি অ্যান্সার করতে পেরেছি এবং আই থিঙ্ক কিছু লাভ হয়েছে আপনাদের এটা জয়েন করে। স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার বলছি যে এআই সাথে ওয়েব ডিজাইনের সাথে এআই এর যদি রিলেটেড কোনো আমি নিয়েছি, পাওয়া যেত সেমিনার নিয়েছি, আমি অলরেডি সেমিনার এআই এর ওপর অনেকগুলো সেমিনার নিয়েছি, গোটা 3x4x সেমিনার আমি এআই এর ওপর নিয়েছি এর আগে। ঠিক আছে, নো প্রবলেম, ইন ফিউচার আমি আবার নেব। ঠিক আছে, সেমিনার জয়েন করো এআই এর ওপর, আমি তোমাদের সেমিনার নেব আবার, ওয়েব ডিজাইন উইথ এআই। আমি অলরেডি 3খানা সেমিনার নিয়েছি এআই এর ওপর। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট আমি আবার তোমাদের নেব। ঠিক আছে, এআই এর ওপর। ঠিক আছে, চলো তাহলে বাই। ঠিক আছে, আমাদের আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, 6th অফ ফেব্রুয়ারি আমাদের একটা সেমিনার থাকবে, 6th অফ ফেব্রুয়ারি খুব কাছাকাছি। ঠিক আছে, তোমরা ওটার মধ্যে জয়েন করো। ঠিক আছে, ওখানে আমরা নতুন নতুন কিছু টপিকের উপর ডিসকাস করবো। 6th অফ ফেব্রুয়ারি মাথায় রেখো। ঠিক আছে, চলো বাই, ঠিক আছে স্যার, গুড বাই। ঠিক আছে স্যার।